গুণগত রসায়ন অধ্যায়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কে, পরমাণুর বিভিন্ন মডেলগুলো নিয়ে। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল উপস্থাপন করেছেন। এগুলো হচ্ছে 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত থমসন কর্তৃক প্রকাশিত থমসন পাম্পুডিং পরমাণু মডেল, 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড কর্তৃক প্রকাশিত রাদারফোর্ডের পরমাণু মডেল, 1913 খ্রিস্টাব্দে নিলস বোর কর্তৃক প্রকাশিত বোর পরমাণু মডেল, 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোমারফিল্ড কর্তৃক প্রকাশিত বোর সোমারফিল্ড পরমাণু মডেল, 1924 খ্রিস্টাব্দে লুই দা ব্রগলি কর্তৃক প্রকাশিত তরঙ্গ বলবিদ্য পরমাণু মডেল। এই পরমাণু মডেলগুলো ছাড়াও আরো একটি পরমাণু মডেল হচ্ছে 1926 খ্রিস্টাব্দে শ্রোডিঞ্জার কর্তৃক প্রকাশিত এই পরমাণু মডেলটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এই মডেলগুলোর মধ্যে থমসন পাম্পুডিং মডেলটির আরো কয়েকটি নাম আছে। সেই নামগুলো হচ্ছে কিসমিস মডেল বা তরমুজ মডেল। রাদারফোর্ড প্রকাশিত পরমাণুর মডেলের আরেকটি নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। উনিশশো 11 খ্রিস্টাব্দে রাদারফোর্ড কর্তৃক প্রকাশিত রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র, আরেকটি হচ্ছে নিউক্লিয়াসের বা কেন্দ্রের বহির্ভূত অঞ্চল। পরমাণুর কেন্দ্রে যেটি থাকে সেটিকে বলা হয় নিউক্লিয়াস এবং বাইরের দিকে যেটি থাকে সেটি হচ্ছে পরমাণুর বহির্ভূত অঞ্চল। পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে সাধারণত পরমাণুর স্থায়ী মূলকণিকা প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। অপরদিকে বাইরে বহির্ভূত অঞ্চলগুলোতে পরমাণুর আরেকটি স্থায়ী মূলকণিকা ইলেকট্রন অবস্থান করে। এ পর্যায়ে আমরা রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা এবং আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার সম্পর্কে জানব। থমসনের পাম্পুডিং মডেলের নিশ্চিত প্রমাণের লক্ষ্যে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করেন। এই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত উপকরণগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহৃত উপকরণগুলো ছিল তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা এবং একটি পাতলা সোনার পাত বা স্বর্ণপাত। এই স্বর্ণপাতের পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার মাত্র এবং এই স্বর্ণপাতের পিছনে একটি জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ছিল। এই পরীক্ষাটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো একটি ছিল তেজস্ক্রিয় উৎস রূপে ছিল এক্ষেত্রে আলফা কণা বা হিলিয়ামের নিউক্লিয়াস। এই তেজস্ক্রিয় উৎসের সামনে ছিল একটি পাতলা স্বর্ণের পাত। এই পাতলা স্বর্ণের পাতের পিছনে ছিল একটি জিঙ্ক সালফাইডের পর্দা। এই পরীক্ষা থেকে তিনি লক্ষ্য করেন যে পরমাণু আলফা কণা থেকে নিঃসৃত তরঙ্গ রশ্মিগুলো, তেজস্ক্রিয় রশ্মিগুলো অধিকাংশই এই স্বর্ণের পাতটিকে ভেদ করে চলে যায় এবং পিছনের জিঙ্ক সালফাইডের পর্দার উপর আঘাত করে। তবে এদের মধ্যে মাত্র কয়েকটি সামান্য এদিক সেদিক বেঁকে যায়। এবং প্রায় 20,000-এর মধ্যে মাত্র একটি বেঁকে গিয়ে সম্পূর্ণ পিছনের দিকে ফেরত আসে। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড নিম্নোক্ত সিদ্ধান্তগুলো নিয়ে উপনীত হন। এই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী স্লাইডটিতে। রাদারফোর্ডের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তগুলো আসে সেই সিদ্ধান্তগুলো হচ্ছে, যেহেতু অধিকাংশই আলফা কণা স্বর্ণপাতকে ভেদ করে পিছনের জিঙ্ক সালফাইডের পর্দাকে উজ্জ্বল করে, তাই পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা। আবার সামান্য কিছু সংখ্যক কণায় সামান্য এদিক সেদিক বেঁকে যায়। এই বেঁকে যাওয়া কণাগুলো থেকে বোঝা যায় এই কণাগুলো সোজাসুজি এর অপেক্ষা ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তা দ্বারা বিকর্ষিত হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে।
যেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক চার্জ যুক্ত, অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি ধনাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জে যেহেতু বিকর্ষণ ঘটে, যেহেতু অধিকাংশ কণার মধ্যে কিছু সংখ্যক কণা বিকশিত হচ্ছে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রটি অবশ্যই হতে হবে ধনাত্মক চার্জ যুক্ত। ধনাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জের বিকর্ষণের ফলেই এটি হতে পারে। ধনাত্মক ভারী চার্জকে এই পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস বলা হয়। আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে দেখা যায় যে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। অপরদিকে পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। সাধারণত এই আকারগত সম্পর্ক হচ্ছে পরমাণুটি নিউক্লিয়াসের থেকে প্রায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় হয়ে থাকে। এই ইনফরমেশনগুলো আমাদের সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। আলফা কণিকার বিচূরণ পরীক্ষার মাধ্যমে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণুর মডেলটি উপস্থাপন করেন সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল। এই রাদারফোর্ডের পরমাণুর মডেল উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে ক্ষুদ্র পরিসরে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট তুলনামূলক ভারী কণার সমষ্টি বিদ্যমান। এই ভারী বস্তু কণাকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও ভর পুঞ্জীভূত থাকে। সামগ্রিকভাবে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ নিউক্লিয়াসের কেন্দ্রের ধনাত্মক চার্জ বাইরের ঘূর্ণায়মান ইলেকট্রনের ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে। সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণয়নরত গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘূর্ণমান থাকে। এজন্য এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় এবং এর নাম দেওয়া হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের সাথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহ পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী ও কেন্দ্রভূমুখী বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এ বল দুটি পরস্পর সমান হয়, পরমাণুর অস্তিত্ব বজায় থাকে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সফলতাগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের যথেষ্ট সফলতার সাথে আলফা কণার পরীক্ষাকে ব্যাখ্যা করতে পারে, পরমাণুতে নিউক্লিয়াসের উপস্থিতি সঠিক ধারণা দিতে পারে, পরমাণুর চার্জ নিরপেক্ষতা সম্পর্কে নিশ্চিত ব্যাখ্যা দিতে পারে। রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ সফলতা থাকলেও এর সীমাবদ্ধতাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সীমাবদ্ধতাগুলো হচ্ছে প্রধান সীমাবদ্ধতা বা ত্রুটি হচ্ছে এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, অথচ ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন সমূহ ধনাত্মক চার্জযুক্ত। ম্যাক্সওয়েল তত্ত্বমতে কোনো চার্জযুক্ত কণা অপর কোনো চার্জযুক্ত কণাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরলে তা অনবরত শক্তি বিকিরণ করবে এবং শক্তি হ্রাস পাওয়ার পরে আবর্তনশীল বৃত্তাকার পথটি ধীরে ধীরে সংকুচিত হবে। ফলে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হ্রাস করে ঘুরতে কেন্দ্রে পতিত হওয়ার কথা, কিন্তু কেন্দ্রে পতিত হলে পরমাণুর আকারটি ধীরে ধীরে হ্রাস পাবে এবং পরিশেষে নিঃশেষ হয়ে যাবে। এই ব্যাখ্যাটি সঠিকভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মূলত বিকিরণ সম্পৃক্ত তত্ত্ব। এই তত্ত্ব এক বিস্ময়কর নবতর অধ্যায়ের সূচনা করেছে। এ তথ্য থেকে আমাদের জানতে হবে যে কোনো বিকিরণের কম্পাঙ্ক যত বেশি হয় ওই বিকিরণ তত শক্তিশালী হয়। কম্পাঙ্ক হচ্ছে বিকিরণের শক্তির পরিমাপক। এই কথাগুলো মূলত জানতে হবে এবং এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে মূলত জানতে হবে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সমীকরণটি। এই সমীকরণটি হচ্ছে E=h নিউ। এখানে E হচ্ছে শক্তির পরিমাণ, নিউ হচ্ছে কম্পাঙ্ক এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানটি আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড অথবা 10⁻37 কিলো জুল সেকেন্ড। ম্যাক্স প্লাঙ্কের এই বিকিরণ কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য নিলস বোর 1913 সালে পরমাণুর একটি মডেল প্রস্তাব করেন। এই পরমাণুর মডেলটি বোর পরমাণু মডেল নামে পরিচিত। বোর পরমাণু মডেলের তিনটি প্রধান স্বীকার্য হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা,
ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। এই ধারণাগুলোর ডিটেইলস আমরা পরবর্তী স্লাইডগুলোতে জানব। বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটি হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এক্ষেত্রে বোর পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তি স্তরে কয়েকটি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ চতুর্দিকে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলে, তবে যতক্ষণ ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে ততক্ষণ তা কোনো শক্তির বিকিরণ বা শোষণ করতে পারে না। এই কক্ষপথ সমূহকে স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট বলে বা শক্তি স্তর বা অরবিট বলা হয়। এদেরকে অখণ্ড সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান সাধারণত 1, 2, 3, 4 ইত্যাদি হয়ে থাকে। দ্বিতীয় স্বীকার্যটি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h² এর অখণ্ড সরল গুণিতক হয়। অর্থাৎ কৌণিক ভরবেগের সমীকরণটি আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এই সমীকরণটি হচ্ছে mvr = n × h²π। তৃতীয় স্বীকার্যটি হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। কোন ইলেকট্রন যখন শক্তি শোষণ বা বিকিরণের বাধ্য হয় তখন এটি একটি কক্ষপথের বা শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে লাফিয়ে চলে যায়। যখন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে যায় তখন শক্তির বিকিরণ ঘটে। অপরদিকে নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে গেলে শক্তির শোষণ ঘটে। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে এক্ষেত্রে সমীকরণটি মনে রাখতে হবে আমাদের। শক্তির শোষণ বা বিকিরণ সমীকরণটা হচ্ছে E = E2 - E1। এক্ষেত্রে E = আমরা জানি hν। ইউ প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা জানি E = hν। এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই শক্তির বিকিরণ এবং শোষণের মাধ্যমে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, বর্ণালী সৃষ্টি সম্পর্কে আমরা আলোচনা করব অন্য একটি স্লাইডে। হাইড্রোজেন বর্ণালী নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এগুলো ডিটেইলস জানতে পারবো। বোর তত্ত্বের সাফল্য ও উৎকর্ষতাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর তত্ত্ব অনুযায়ী পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এ তত্ত্ব অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন, হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, বেরিলিয়াম আয়নের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়। বোর তত্ত্ব প্রয়োগ করে সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা যায়। এ মতবাদ থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়। এ তত্ত্বের স্বীকার্য অনুযায়ী উচ্চ শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথ থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের আগমনের ফলে শক্তির নির্গমন ঘটে। দুটি স্থায়ী কক্ষপথের শক্তির পার্থক্য নির্দিষ্ট, তাই নির্গত শক্তির কম্পাঙ্ক নির্দিষ্ট হয়। এর ফলে পরমাণুর রেখা বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীর উৎপত্তি সম্পর্কে ধারণা দেয় বিজ্ঞানী বোরের তত্ত্ব। বোর তত্ত্বের অন্যান্য সাফল্যগুলো হচ্ছে এই তত্ত্ব অনুসারে আবর্তনকারী ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়। বোর তত্ত্ব দ্বারা নির্ণীত রিজবার্গ ধ্রুবকের ধারণা পাওয়া যায়। রিজবার্গ ধ্রুবকের মানটি আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এক্ষেত্রে একটি রিজবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে, এই মানটি আমরা ভালোভাবে মুখস্থ রাখবো। এর পাশাপাশি এই মানের পাশাপাশি আরেকটি মান আমরা মনে রাখবো 109678/সেন্টিমিটার। অর্থাৎ প্রতি সেন্টিমিটারের ক্ষেত্রে রিজবার্গ ধ্রুবকের মান হয় 109678। এই মানটি আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর কক্ষের ব্যাসার্ধ ও শক্তি নির্ণয় করা সম্ভব হয়। বোর পরমাণু মডেলের হাইড্রোজেনের বর্ণালী সৃষ্টি হয়। এই হাইড্রোজেন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, একাধিক রেখা উৎপন্ন সম্পর্কের সফল ব্যাখ্যা দেওয়া যায়। বোর পরমাণু মডেলের সাহায্যে কোন স্থানে স্থির শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, কৌণিক বেগ, ব্যাসার্ধ সহজে গণনা করা যায়। বোর পরমাণু মডেলের পৃথক শক্তি স্তরের সাথে আয়নীকরণ শক্তি ও অনুরণন বা রেজোনেন্স সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়। বোর পরমাণু মডেলের অনেকগুলো সাফল্যতা থাকলেও এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে বা ত্রুটি রয়েছে। এগুলো হচ্ছে এ মডেলের হাইড্রোজেন পরমাণু ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর সমূহের ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। এ মডেল অনুযায়ী এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা। এক্ষেত্রে হাইড্রোজেন বর্ণালী এবং এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারলেও
একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা এক্ষেত্রে পাওয়া যায় না। বোর মতবাদ অনুযায়ী ইলেকট্রনের অবস্থান ও বেগ সুনির্দিষ্ট, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রটি যখন আবিষ্কার হয় সেক্ষেত্রে এটি ভুল প্রমাণিত হয়। হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রটি আমরা পরবর্তী একটি স্লাইডে জানব। বোর তত্ত্ব অনুসারে পরমাণুর ইলেকট্রনগুলো কণা প্রকৃতির, কিন্তু ডি ব্রগলি প্রমাণ করেন যে ইলেকট্রন সমূহ একই সাথে তরঙ্গ ও কণা উভয় প্রকৃতির হতে পারে। বোর পরমাণু মডেলটি দুই বা দুইয়ের অধিক পরমাণু কিভাবে যুক্ত হয়ে অণুতে পরিণত হয় বা যৌগ সৃষ্টি করে এর কোনো ব্যাখ্যা দিতে পারে না। বোর পরমাণু মডেল অন্যান্য সীমাবদ্ধতাগুলো হচ্ছে বোর পরমাণু মডেলটি দ্বিমাত্রিক, তাই পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। এ মডেলে আপেক্ষিকতার তত্ত্বগুলো মেনে চলে না। এ মডেলের ক্ষেত্রে জিমেন প্রভাব এবং স্ট্রোক প্রভাব পরিলক্ষিত হয়। এই প্রভাবের সঠিক ব্যাখ্যা এই তত্ত্ব থেকে পাওয়া যায় না। বোর পরমাণু মডেলের থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। বোর পরমাণু মডেল মতে পরমাণু সমূহের ইলেকট্রনগুলো বৃত্তাকার শক্তি স্তরে ঘূর্ণয়মান থাকে, কিন্তু পরবর্তীকালে সোমারফিল্ড বলেন বৃত্তাকার শক্তি স্তর ছাড়াও কতগুলো উপবৃত্তাকার শক্তি স্তর রয়েছে। এই উপবৃত্তাকার শক্তি স্তরের আবর্তনশীলের সমীকরণ দেন বিজ্ঞানী শ্রোডিঞ্জার। এই শ্রোডিঞ্জারের সমীকরণের সাহায্যে সহজেই উপবৃত্তাকার শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরমাণুর গঠন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। এই তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেলটি উপস্থাপন করেন 1924 সালে লুই দা ব্রোগলি। লুই দা ব্রোগলির মতে পরমাণুর ইলেকট্রন সমূহ কণা ও তরঙ্গ উভয় প্রকৃতির হতে পারে। এর সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য ডি ব্রোগলি একটি সমীকরণ প্রতিষ্ঠা করেন, ফটনের ভরবেগ mc=h/λ। এই সমীকরণটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2005-06 সেশনে একটি কোশ্চেন এসেছিল, ডি ব্রোগলি সমীকরণ নিচের কোনটি? এই জন্য এই সমীকরণগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকায় হাইজেনবার্গের গাণিতিকভাবে প্রমাণ করেন যে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন এর ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। আবার ওই কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হলে এর অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। বোর পরমাণু মডেল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং ডি ব্রোগলির নীতিগুলোর কিছু ত্রুটি ছিল। এই ত্রুটিগুলো দূর করার জন্য 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটি সমীকরণ উপস্থাপন করেন। এই সমীকরণটি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এই সমীকরণ থেকে পরমাণুর কতগুলো নির্দিষ্ট শক্তিস্তর বা অরবিটের ধারণা পাওয়া যায়। নিউক্লিয়াসের চারিদিকে যে সুনির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে একটি নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থান সম্ভাবনা বেশি, সেই সম্ভাবনা বেশিময় অবস্থানকে বিজ্ঞানী সোমারফিল্ড অরবিটাল নামে অভিহিত করেন। এই অরবিটাল এবং অরবিটের সঠিক ব্যাখ্যা প্রদান করা যায় শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে। পরমাণুর সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটি দেন 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শ্রোডিঞ্জার। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ডি ব্রোগলির ক্ষেত্রে ইলেকট্রনের দ্বিত্ব ধর্মতা এবং হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির সামারি করার ফলে বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটি সমীকরণ উপস্থাপন করেন। এই সমীকরণের মাধ্যমে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন মেঘের অবস্থান সম্পর্কেও গণনার ফলে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। এই ত্রিমাত্রিক তরঙ্গ গতি সমীকরণের গাণিতিক সমাধান থেকে প্রাপ্ত তিনটি রাশি বা প্যারামিটার পাওয়া যায়। এই প্যারামিটার দ্বারা ইলেকট্রনের সম্ভাব্য সর্বাধিক অবস্থান বা অরবিটালের শক্তিমাত্রা সম্পর্কে এবং ত্রিমাত্রিক আকার আকৃতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। অর্থাৎ শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণ থেকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই অরবিটালের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেইলস জানবো আমরা পরবর্তী স্লাইডটিতে। বোর পরমাণু মডেলের ত্রুটিগুলো এবং ডি ব্রোগলির কণার দ্বৈত ধর্ম বা ইলেকট্রনের দ্বৈত ধর্মের আবিষ্কারের পরিপূর্ণতা দেয় বিজ্ঞানী শ্রোডিঞ্জার। এই শ্রোডিঞ্জার একটি তরঙ্গ বলবিদ্যার সমীকরণ আবিষ্কার করেন। এই সমীকরণ সমাধানের প্রাপ্ত চার ধরনের
সংখ্যা পাওয়া যায় সেগুলো কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। এই কোয়ান্টাম সংখ্যাগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসতে পারে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়। এক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এই কোয়ান্টাম সংখ্যাগুলো প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি সম্পর্কে ধারণা দেয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাসের ধারণা দেয়। এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার এবং এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নয় বরং উপকক্ষপথের আকৃতি, এবং উপকক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে ধারণা দেয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এক্ষেত্রে আমাদের কোশ্চেন আসতে পারে উপকক্ষপথের বা উপস্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা, বা শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা। এভাবে কোশ্চেন আসতে পারে, এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এ পর্যায়ে আমরা এই বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যার ডিটেলস গুলো জানবো। শুরুতে জানবো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। বর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার স্তরে আবর্তন করে, এদেরকে বলা হয় অরবিট বা কক্ষপথ। এই কক্ষপথগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান সাধারণত 1 2 3 4 পূর্ণ সংখ্যায় হয়। অর্থাৎ n এর মান যদি 1 হয় বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন 1 হয় তখন সেটি হয় প্রথম শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান হয় 2, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে n এর মানগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি। যেমন প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি 2টি, দ্বিতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা কয়টি, তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা কয়টি, এটি নির্ণয় করতে আমাদের পারতে হবে। এটি নির্ণয় করা যাবে সাধারণত একটি কমন সূত্রের সাহায্যে। যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ হচ্ছে 2n স্কয়ার। এক্ষেত্রে 2 ইন্টু n হচ্ছে শক্তি স্তর, প্রথম শক্তি স্তর না দ্বিতীয় শক্তি স্তর না তৃতীয় শক্তি স্তর। যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে 1 স্কয়ার ইন্টু 2, তাহলে সেক্ষেত্রে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2টি। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2 স্কয়ার করলে 4 কে 2 দ্বারা গুণ করলে হয় 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টি। অপরদিকে তৃতীয় শক্তি স্তরকে 3 কে স্কয়ার করলে পাওয়া যায় 9 কে 2 দ্বারা গুণ করলে পাওয়া যায় 18। তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে 18। চতুর্থ হতে হবে 4 স্কয়ার করলে পাওয়া যায় 16 কে 2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে 32 বা 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 32। এভাবে সাধারণত নির্ধারণ করা হয়। শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট এবং এই কৌণিক ভরবেগের মান হবে mvr = n × h²/π। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ এবং r হচ্ছে কত ব্যাসার্ধে ঘুরতেছে ইলেকট্রনটি সেই ব্যাসার্ধ। পাই এর মান নির্দিষ্ট, আমরা জানি পাই এর মান হচ্ছে 3.1416 এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানও নির্দিষ্ট, সেই মানটি আমরা জেনেছি 6.62 × 10⁻34 জুল সেকেন্ড অথবা -37 কিলো জুল সেকেন্ড। পরমাণুর উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান সাধারণত 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হতে পারে। অর্থাৎ n এর মান যদি হয় 1 তাহলে এল এর মান হবে 0, n এর মান যদি হয় 2 তাহলে এল এর মান হবে 0 1, এবং n এর মান যদি হয় 3 তাহলে এল এর মান হবে 0 1 2, অর্থাৎ n-1 পর্যন্ত, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। 4 হলে 4-1,
ইকুয়াল টু 3, অর্থাৎ এল এর মান হবে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। 1 2 3 এল এর মানগুলো এভাবে প্রকাশ করা হয়। এই এল এর মানগুলোকে মূলত এল দ্বারা প্রকাশ না করে এই 0 1 2 3 এর উপর ভিত্তি করে এগুলোকে এস, পি, ডি এবং এফ দিয়ে প্রকাশ করা হয়। যদি এল এর মান হয় 0 তাহলে সেটি হবে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ এবং 4 হলে হবে জি। সাধারণত জি পর্যন্ত যায় না, তবুও জাস্ট এমনিতে প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, যদি এন এর মান 1 হয় তাহলে এক্ষেত্রে 1s হবে, অর্থাৎ এইভাবে সাধারণত প্রকাশ করা হয়। এন এর মান যদি হয় 3 তাহলে এক্ষেত্রে হবে অরবিটাল বা গুলো হবে বা সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে এন এর মান যেহেতু 3 তাহলে এল এর মান হবে 0 1 2, অর্থাৎ এক্ষেত্রে 3 এর জন্য 3s, 3p এবং 3d এই তিনটি সম্ভব। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চিন আসতে পারে নিচের কোনটি সম্ভব নয়, যেমন কোশ্চিন আসতে পারে 2d কি সম্ভব। এক্ষেত্রে এই 2d আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে 2d এর ক্ষেত্রে 2 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং d হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যদি হয় 2 তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কি কি সম্ভব সেটি আমরা যদি দেখি। এল এর মান সম্ভব 2 এর জন্য, এন এর মান 2 এর জন্য এল এর মান সম্ভব হচ্ছে 0 এবং 1, 0 1 এর জন্য সম্ভব এস এবং পি। তাহলে অবশ্যই 2 এর ডি কখনোই সম্ভব নয়, শুধুমাত্র এস এবং পি সম্ভব। এভাবে সাধারণত কোশ্চেন আসতে পারে, বা কোশ্চেন আসতে পারে 3f সম্ভব কিনা, বা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি সম্ভব বা নিচের কোনটি সম্ভব নয়, এভাবে কোশ্চেন আসতে পারে। এগুলো সাধারণত আমরা এভাবে মনে রাখবো। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো সহকারী কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট এবং তা হচ্ছে 2 into 2l plus 1। এক্ষেত্রে এল এর মান এই সমীকরণে বসালেই সহজেই আমরা কোন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পাবো কোন অরবিটালের বা কোন সহকারী কোয়ান্টাম সংখ্যার। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা দেখি 2p এর p অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। 2p এ p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সহজে আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমাদের জানতে হবে এই p এর মান কোথায় বসাবো, p এর মানের জন্য l এর মান কত সেটি জানতে হবে। আমরা জানি 0 এর জন্য হয় s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। তাহলে এক্ষেত্রে p যেহেতু আছে তাহলে l এর মান হবে 1, অর্থাৎ এই সমীকরণে যদি আমরা 1 বসাই তাহলে 2 একে 2 আর 1 দিয়ে গুণ করলে হবে 2 একে গুণ করলে হয় 2 আর 1 কে যোগ করলে হয় 3, 3 দুগুণে 6, অর্থাৎ p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6টি। এভাবে সাধারণত সব অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়। সাধারণত s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 2টি, p অরবিটালের 6টি, d অরবিটালের সর্বোচ্চ হচ্ছে 10টি এবং f অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 14টি। এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। উপশক্তি স্তরের দিক নির্ধারণের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একে m দ্বারা প্রকাশ করা হয়। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন 1896 সালে বিজ্ঞানী জিমেন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে m এর মান সাধারণত l এর মানের জন্য হবে -l থেকে শুরু করে 0 থেকে +l পর্যন্ত, অর্থাৎ n এর মান যদি হয় 2 তাহলে আমরা জানি l এর মান হবে 0 এবং 1 এই দুইটি। এই 0 এবং 1 এর জন্য অর্থাৎ l এর মানের জন্য m এর মান হবে -1 0 +1 এই তিনটি। এভাবে আমাদের গুরুত্ব সহকারে এগুলো মনে রাখতে হবে এবং m এর মান সহজে মনে রাখার জন্য একটি সূত্র আছে। কয়টি m এর মান পাবো আমরা সেটি নির্ণয় করা যায় 2l + 1, অর্থাৎ এত সংখ্যক m এর মান পাওয়া যাবে। অথবা উপশক্তি স্তরে কয়টি অরবিটাল সম্ভব সেটিও জানা যায় এটির সাহায্যে। কোশ্চেন আসতে পারে 3p এর কয়টি অরবিটাল সম্ভব। আমাদের মনে রাখতে হবে
সহজেই তাহলে আমরা অরবিটাল সম্ভব বা এম এর মান সম্ভব সেটি ধারণা পাবো এই সমীকরণের সাহায্যে। 2l+1 এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণে পি এর জন্য এল এর মান হয় 1, তাহলে ক্যালকুলেশন করলে পাবো আমরা 3। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এস উপশক্তি স্তরের অরবিটাল থাকে 1টি, পি উপশক্তি স্তরে থাকে 3টি, ডি উপশক্তি স্তরে থাকে 5টি এবং এফ উপশক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা থাকে 7টি। এই প্রত্যেকটি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি করে, অর্থাৎ পি উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে 3টি, এতে 2টি করে ইলেকট্রন থাকলে মোট থাকে 6টি। ডি উপশক্তি স্তরের 5টি অরবিটালে মোট ইলেকট্রন থাকতে পারে 10টি এবং এফ উপশক্তি স্তরের 7টি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে মোট 14টি। পরমাণুর ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য আরো একটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ঘূর্ণয়ন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, একে এস দ্বারা প্রকাশ করা হয়। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী উলেনবেক এবং গৌড স্মিথ। এই ঘূর্ণয়নমান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রতিটি ইলেকট্রনের ঘূর্ণয়নের জন্য 2টি মান থাকে, একটি +12 এবং একটি -12। এই চিহ্নগুলোকে 2টি বিপরীত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একটির ঘূর্ণয়ন যদি তীর চিহ্নের একদিকে হয়, অপর ঘূর্ণয়নটি হয় তীর চিহ্নের বিপরীত দিকে। এভাবে সাধারণত স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ঘূর্ণয়নের দিক নির্ণয় করা যায়।